দর্শক, তাহলে কি আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা, রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর ব্যাপারে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে? খুব সহসাই কি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে? তাহলে আপনারা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে এখন এত ব্যাডলি পারফর্ম করছেন কেন? কি মনে করছেন আপা ফিরে আসবেন? ভয়টা কোথায় আপনাদের? আমাদেরকে তো অনলাইনে বলছে না, বারবার হুমকি দেয় না যে আপা আসছে আপা আসছে, তো আপনারা কি তাই বলতেছেন? শেখ হাসিনাদের কথাই বলতে দিচ্ছে না, সে মানে কথা বলে যাচ্ছে। অন্যরা যেমন নম করে সার্সার করে, কিন্তু সার্সার করে না, এ কিন্তু মানে কারণ এর হাদিয়া তো সব খাইতেছে। এখন ওই হাসিনা তারে বলতেছে সাংবাদিকদেরকে হাদিয়া দিতে, কথাটা এরকম, থোড়া সা হাদিয়া দে দো বিপুকে হাসিনা। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার কুলাঙ্গার, মানে অর্থাৎ স্পোর্টস জগতে বা খেলাধুলার জগতে সবচেয়ে ইতর প্রকৃতির এবং নিম্ন শ্রেণী মানসিকতা সম্পন্ন একজন মানুষ হচ্ছেন সাকিব আল হাসান। আজকে থেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষে আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আপনারা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে এখন এত ব্যাডলি পারফর্ম করছেন কেন? কি মনে করছেন আপা ফিরে আসবেন? ভয়টা কোথায় আপনাদের? আমাদেরকে তো অনলাইনে বলছে না, বারবার হুমকি দেয় না যে আপা আসছে আপা আসছে, তো আপনারা কি তাই বলতেছেন যে আপা ফিরে আসতে পারে? এই যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ফর এনার্জি ট্রান্সফরমেশন দ্য ক্রাক্স ইজ বেসিক্যালি পলিটিক্যাল ট্রান্সফরমেশন। মাথায় যদি পরিবর্তন না হয়, অঙ্গ প্রত্যঙ্গের কোনো ব্যথার সমাধান আসলে করা যাবে না। এবং রাজনৈতিক রূপান্তরটা যে হয় নাই দেখেন, এসালামের সাথে শেখ হাসিনার মিটিং নিয়ে আমরা অনেক বড় বড় কথা বলছি। এসালামের টাকা কি শুধু শেখ হাসিনা পাচ্ছে? বাংলাদেশে তথাকথিত গণঅভ্যুত্থানের পক্ষে বড় বড় রাজনৈতিক দলের বিশাল বিশাল সমাবেশ, মহাসমাবেশে কি এসালামের টাকা আসছে না? সামিট গ্রুপের সাথে কি বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ বিদেশে গিয়ে মিটিং করছেন না? বসুন্ধরা কি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে টাকা পয়সা দিচ্ছেন না? কিছু দামে যান কাকে কত টাকা দিচ্ছেন, কোথায় কি পাচ্ছেন, শুধু ক্যামেরাম্যান দেখেন না। যাদের এনার্জি ইন্টারেস্ট আছে তারা ক্যামেরাম্যান পাঠিয়েছে কিনা আজকে? অত মিডিয়ার তো পলিটিক্স আছে। আজকে কেন ক্যামেরাম্যান নাই এখানে? আজকে 40টা, আমরা তো বিভিন্ন জায়গাতে মিডিয়াতে বিভিন্ন ইস্যুতে কথা বলি, 40+ নিউজ চ্যানেল আছে। আজকে 10 জন আসেন নাই, যারা এসছে তাদের প্রতি অবশ্যই আমরা কৃতজ্ঞ। এখানে একটা এনার্জি পলিটিক্স আছে এবং আমরা বিশেষ করে যারা পার্টিকুলারলি তরুণরা এখানে আছেন, আপনারা দয়া করে ক্যামেরাম্যান লোগোগুলো আজকে তালিকা করে নেবেন কারা কারা এসছে, আর অনলাইনে গিয়ে দেখবেন কারা কারা আসে নাই। বাসায় গিয়ে খুঁজবেন এদের মালিক কারা, তাদের কোনো এনার্জি ইন্টারেস্ট আছে কিনা। শুধুমাত্র ডেটা পলিটিক্সটা বুঝলে এনার্জির আকাশ বাতাস কোথাও কল্পনা করতে পারবেন না। এখানে ক্ষমতার কেন্দ্রটা বুঝতে হবে, ভর কেন্দ্রগুলো কোথায়। আমরা যারা জ্বালানি নিয়ে কথা বলেছি, জ্বালানির মাননীয় উপদেষ্টা ব্যক্তি মানুষ হিসেবে সব মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু ওনার পলিসি ইনকনসিস্টেন্সির ব্যাপারে প্রেসে আমি বহুবার কথা বলেছি এবং পার্সোনালি ওনাকে বলেছি। এবং দেখেন যে কুইক রেন্টাল রিলেটেড অনেকগুলো কোম্পানিকে বিভিন্ন ফর্মে ব্ল্যাকলিস্ট করা হয়েছে, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, শেয়ার ট্রান্সফার করা যাবে না এগুলো বলা হয়েছে, কিন্তু ইউনাইটেডকে করা হয়নি। তো এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র এই কাজটা করতে পারে কিনা, তার পলিসি ফেয়ারনেস লাগবে তো, যে আপনি যেই কারণে বলছেন যে এই কোম্পানিগুলো তার অ্যাকাউন্ট অপারেট করতে পারবে না, তাকে একটা সার্ভিস থেকে ন্যায্যতা বঞ্চিত করছেন হয়তো ফর পাবলিক ওয়েলফেয়ার ইস্যুতে, তাহলে আরেকজনকে কেন আপনি স্পেয়ার করছেন, সুযোগ করে দিচ্ছেন? তাহলে এখানে একটা পলিটিক্স আছে, মানে পলিটিক্স অফ পলিসিস আছে, যে আপনার স্টেট পলিসির মধ্য দিয়ে আপনি কাকে সুবিধা দেবেন এবং কাকে সুবিধা থেকে বঞ্চিত করবেন, কাকে অ্যালাউ করবেন। এবং এরকম দেখেছি আমরা যে, আমি পার্টিকুলারলি জানি এরকম ঘটনা আমার কাছে এভিডেন্স পর্যন্ত দিয়েছে যে একটা বিষয়ের প্রাইস বাড়বে আগামী কয়েক সপ্তাহ পরে, একটা কোম্পানিকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 3-4 সপ্তাহ পরে এই জ্বালানির এই বিষয়টার প্রাইস বাড়ছে। তিনি অফ সিজন হওয়ার পরেও, ওই মৌসুমে এত পরিমাণ জ্বালানি ইম্পোর্ট হওয়ার কথা না, তেল গ্যাস আসার কথা না, তিনি সামারকে সামনে রেখে ব্যাপক মজুত করে ফেলছেন, পুরো চিটাগং ইয়ার্ড মজুত হয়ে গেছে তার তেল গ্যাসে। তাহলে এখন চিন্তা করছেন যে রাষ্ট্রের দরকার ছিল যে এনার্জি সেক্টরে আপনি কম্পিটিশনের ভিতরে ন্যায্যতা নিয়ে আসবেন, পলিসি কনসিস্টেন্সি করবেন। সেটা না করে ইভেন বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা কোম্পানিকে পলিসির ওভারওয়েলমিং অপরচুনিটি ফ্যাসিলিটি দিচ্ছে। আওয়ামী লীগ কিন্তু এটা করে না। আওয়ামী লীগ কিন্তু সব অলিগার্ক, পুরো ক্রিমিনাল গ্যাংকে সমান অপরচুনিটি দিচ্ছে, মানে সব খুনিকে সমান ধরনের অস্ত্র দিয়ে বলছে তুমি সব পরিমাণ খুন করতে থাকবা। এটা হলো তার অলিগার্কির ফেয়ারনেস ছিল, ন্যায্যতা ছিল অলিগার্কির ভিতরে, যে আমার প্রত্যেকটা ক্রিমিনাল গ্যাং একই অস্ত্র পাবে খুন করার জন্য, তাকে আমি অস্ত্রের ভিতর থেকে বঞ্চিত করবো না। তাহলে আমার রাষ্ট্র আজকে কি করছে যে আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে দয়া করে অ্যাডভাইজার বানাইছি, দয়া করে বলি এই কারণে কারণ ওরা আওয়ামী লীগের সময় খুব বেশি কষ্ট থাকে নাই, আমাদের মতো 6 রাত 6 বাসায় ঘুমান নাই, রাত 2টার সময় পালায় বেড়ান নাই, জানলা থেকে পালায় বেড়ানো, নিতে গিয়ে দেখি 4 গাড়ি র্যাব দাঁড়ায় আছে আমার ধরার জন্য, মা এক বাড়িতে বসে কাঁদতেছে, আমার 5-6টা বাসায় আমার লুঙ্গি আছে, আমার দাঁতের ব্রাশ থেকে শুরু করে কাপড় চোপড়ের 6টা সেট আছে 6 বাসায়। এই কোন অ্যাডভাইজার 6 বাসায় থাকছে? আমরা রাশেদরা, এই হেরাল ভাইরা যারা ছিলেন, এই আশা ভাইরা ছিলেন, ওরা তো সবাই লুকায় ছিলেন বাসায় বাসায়। তো এই জন্য বলছি যে অ্যাডভাইজারদেরকে আমরা আল্লাহর রাস্তায় অ্যাডভাইজার বানাইছি, যারা আওয়ামী লীগের আমলে বউয়ের নামে, পোলার নামে, মায়ের নামে কনসালটেন্সি করে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা ব্যবসা করছেন, খুব বেশি খারাপ ছিলেন না। তাহলে আপনারা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে এখন এত ব্যাডলি পারফর্ম করছেন কেন? কি মনে করছেন আপা ফিরে আসবেন? ভয়টা কোথায় আপনাদের? আমাদেরকে তো অনলাইনে বলছে না, বারবার হুমকি দেয় না যে আপা আসছে আপা আসছে, তো আপনারা কি তাই করছেন যে আপা ফিরে আসতে পারে? এই যে পলিসি ইনকনসিস্টেন্ট জায়গায় দেখলাম, দুদক, রাশেদ একজন বিপুল সম্পত্তির কথা বলছে, দুদকের যারা চেয়ারম্যান কমিশনার হয়েছেন ওনাদেরকে তো আল্লাহর রাস্তায় আমরা বানাইছি এবং ওনাদের যত সুযোগ সুবিধা আগে বঞ্চিত করা হয়েছে ওনারা এই সুযোগ সুবিধা আমলে পেয়েছেন। তাহলে জ্বালানি খাতের অলিগারদের বিরুদ্ধে আপনারা ইনভেস্টিগেশন করছেন না কেন? আপনারা ধরছেন না কেন? জনতা ব্যাংকের একজন কর্মকর্তা আমার কাছে এসছে, 1.5 লক্ষ টাকা চুরি করার দায়ে দুদকে তার মামলা হয়েছে। আর জনতা ব্যাংকের এমডি হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে বেক্সিমকোর সাথে মিলেমিশে, সে দিব্যি বহাল হালতে ভিআইপি প্রোটোকল নিয়ে ঘোরাফেরা করছে, রাষ্ট্রের বন্দর পার হচ্ছে আর পার হচ্ছে। এই দুদক দিয়ে আমরা কি করিব?
এই দুদকের চেয়ারম্যানদেরকে যে আল্লাহর রাস্তায় আমরা বানাইলাম, ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে ওনাদের 16 বছরের বঞ্চনার সুযোগ সুবিধা ফিরায় দিলাম, ওনারা কেন এনার্জি সেক্টরের এই দুর্নীতি অ্যাড্রেস করছেন না? তাহলে আমাদের প্রশ্ন তো খুব পরিষ্কার যে আসলে আপনারা গণঅভ্যুত্থানের শত্রু আকারে কাজ করছেন, আপনারা গণঅভ্যুত্থান দমন করেন আমলাতন্ত্রের মতো। একইভাবে এই এই প্রজাতন্ত্রের কোনো আমলার ভিতরে এটা দেখি নাই যে গত বাংলাদেশে একটা 1400 শহীদের রক্ত দিয়ে একটা পরিবর্তন হয়েছে। They are very concerned about their new post, position, transfer, promotion, new power, এবং কোন পিডির দায়িত্ব তারা নেবেন, তারা কোথায় ডাম্পিং পোস্টে আছেন। প্রত্যেক আমলা মনে করে তার ডিসি হওয়া উচিত ছিল, তার সচিব হওয়া উচিত ছিল। ইউজলেস, অধিকাংশ আমলা হলো ইউজলেস, yet they think of themselves the best and competent among all of them. এবং তাদের ভিতরে কি বঞ্চনার কষ্ট, ভাই 16 বছরে কি কষ্ট ছিল, জিজ্ঞেস করি না খাইছিলেন, পলায় ছিলেন, রাইতে পুলিশ আইছিল, গ্যাব আইছিল, মিথ্যা মামলা হয়েছে, তোমার কথা কয় না। কষ্ট কি? মানে তার কলিগ যেটা দোষরীপনা করে সফল হয়েছে, সে আওয়ামীপনা করে সফল হতে পারে নাই। এইটা হলো তার ব্যর্থতার জায়গা। শেখ হাসিনার একটা কথা শুনলাম অডিও, নসরুল হামিদ বিপু, আর একটা হচ্ছে মাফিয়া এবং টাকা পাচারকারী দুর্নীতিবাজ। বহু বছর ধরে সে ওই বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রীর দায়িত্ব আছে। এখানে একটা ক্যাশ টাকার বিল হয় শেখ হাসিনার পরিবারের সদস্যরা ব্যাপকভাবে। যাক, সেটা তো মানে অন্য কথা। আপনারা যদি কথাগুলির শোনেন যে বিপু কি পরিমাণ ক্যাপচার করছে এদেরকে, যে শেখ হাসিনাদের কথাই বলতে দিচ্ছে না, সে মানে কথা বলে যাচ্ছে। অন্যরা যেমন নমনম করে সার্সার করে, কিন্তু সার্সার করেন এ কিন্তু মানে কারণ এর হাদিয়া তো সব খাইতেছে। এখন ওই হাসিনা তারে বলতেছে সাংবাদিকদেরকে হাদিয়া দিতে, কথাটা এরকম, থোড়া সা হাদিয়া দে দো বিপুকে হাসিনা, অর্থাৎ ভালো কাভারেজ করতেছে না, তোমার কথা যেগুলি সেগুলি আসছে না, ওদেরকে হাদিয়া দাও বলতেছে। সেইভাবেই ব্যবস্থা করতেছে এবং আমি ঢাকা শহরে 18টা ক্যামেরা নিয়ে করতেছি, যে কথাগুলো বলা দরকার সেটা মানে দিচ্ছে না। তখন হাসিনা আবার বলতেছে যে না দিলে বিদ্যুতের কথা বলো, মানে বিদ্যুৎ বন্ধ করে দেবো ওই চ্যানেলে। মানে এই হাদিয়া দেয়া, সুবিধা দেয়া, ব্ল্যাকমেইল করা, যে এটা না হলে ওইটা বন্ধ করে দেবো, বলতো না যে তাহলে বিদ্যুৎ বন্ধ করে দেবো। মানে সবকিছু সে তার মতন করে চালাইছে, কাকে ঘুষ দিয়া, কাকে ভয় দেয়া, এইভাবেই ওগুলো চালাই গেছে। এই কথোপকথনে একটা মন্ত্রীর সঙ্গে বা তার নেতা হোক, দলের একটা সহকর্মী, এই কথার মধ্য দিয়ে বিপুল যে বুঝবেন যে একটা বিশাল নেত্রীর সঙ্গে কথা বললাম, এই কথাবার্তার মধ্যে আপনি বুঝবেন না। এখানে আছে উস্কানি, প্রভোগ করা, আরো দুর্নীতিবাজ, ওটা তো দুর্নীতিবাজ, ওটার মধ্যে দিয়ে আরো সাংবাদিকদের দুর্নীতিবাজ করো। মোট কথা ফায়দা তোলো, ক্ষমতায় আমি থাকবো, তোমরাও ক্ষমতায় থাকবা, ফায়দা তোলো যেমনি করো। এটা এই রিপোর্টটা যুগান্তর করছে, আর অডিওটাও নিশ্চয়ই আপনারা শুনছেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে বিভিন্ন সরকারি ভবনে অগ্নি সংযোগের দায় বিএনপি জামাতের উপর চাপানোর নির্দেশ দেয় শেখ হাসিনা। এই সময় সাংবাদিকদের হাদিয়া দিয়ে ম্যানেজ করার পরামর্শ দেয়। অর্থাৎ মানে এই কথাটা আসলে, এই কথাগুলি পলিটিক্যাল কথা না, এই কথাটা বাদ দিচ্ছে, বলছে যে আমি তো এই কথা বলছি, কিন্তু সাংবাদিকরা এটা কাভার করার জন্য কাভার করছে। সেজন্য বলছে যে হাদিয়া দাও, হাদিয়া দিলে তারা সবই কাভার করে। সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর সঙ্গে ফাঁস হয় কল রেকর্ডে তথ্য এসেছে। গত বছরের 24শে জুলাই হাসিনা নজরুল হামিদ বিপুর মতো দিয়ে ফোনালাপ হয়, জ্বালানি বিল নিয়ে আর কোনো সমস্যা নেই, একদিনে কাভার করে ফেলছে 24 লাখ। তখন শেখ হাসিনা বলেন 24 লাখ, তাহলে এটা নিউজ করো। ওগুলো করছি সকাল থেকে সমস্ত সাংবাদিকদের নিয়ে। ওই একবার তো ক্যামেরা দেখলাম না, দেখবেন কেন? কালকে আমি জোর দিয়ে বললাম এতগুলো ছবি তুললে একটাও তো দেখালো না। তো হাসিনা বলে আমি যা বলি শোনো, থোড়া সা হাদিয়া দে দো, মানে হাদিয়া দাও। হাদিয়া দিয়ে বলতেছে, তখন বলতেছে ঠিক আছে, এইটা আমি মাথায় রাখছি, আজকে এটাকে আমি বলছি, হয়েছে কি আমি বিএনপি জামাত সন্ত্রাসী কথা যেটা বলছি ওইটা কাটে দিয়ে বাকিগুলি রাখতেছে। তখন হাসিনা বলছে কাটলে বলবো তোমাদের বিদ্যুৎ বিল বন্ধ করে দেবো। মানে সে হলো জ্বালানি বিদ্যুৎ, সে হয়তো তার মধ্যে যখন বলছে যে বিএনপি জামাতের সন্ত্রাসী কথা, এই কথাটা গুরুত্ব দেয়নি, তো কেটে দিচ্ছে। ওইটা কেন কাটলো? ওই জন্য হাসিনা পরামর্শ দিতেছে তাদের হাদিয়া দাও, পয়সা করে দাও। দেখছেন, এই হচ্ছে শেখ হাসিনা। এইভাবেই 15টা বছর চালাইছে, ঘুষ দিয়ে, টাকা দিয়ে, দুর্নীতি দিয়ে, যাকে যেভাবে পারে সেইভাবেই চালাইছে। আমেরিকা সফররত আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আল জাজিরার সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন গতকালকে থেকেই আলোচনা শুরু হয়েছে, মূলত গত রাত থেকে আলোচনা শুরু হয়েছে, যেটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটা আপনারা দেখেছেন হয়তো ইতিমধ্যে। সেখানে তিনি বলছেন যে জনগণ চাইছে তার সরকার আরও 5 বছর থাকুক, 10 বছর থাকুক, কোনো জনগণ আবার এও চাইছে যে 50 বছর থাকুক, আর কোনো জনগণ আবার এটাও চাইছে যে আপনি আজীবন ক্ষমতায় থাকুন, অন্য কারো দরকার নেই, নির্বাচনেরও দরকার নেই। অর্থাৎ তিনি বলেছেন জনগণের ভাবনা গণতন্ত্র না, জনগণের ভাবনা হচ্ছে সুশাসন। তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে তার সরকার যেটা চলছে সেই সরকারের আমলে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, সেই কারণেই জনগণ চাইছে যে এই সরকার আরও 50 বছর ক্ষমতায় থাকুক। এই একই সাংবাদিকের অপর একটা প্রশ্নের উত্তরে সেই প্রসঙ্গটা এসেছে আওয়ামী লীগ প্রসঙ্গ। আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা নিয়ে তিনি কি ভাবছেন সেটা যখন জানতে চাওয়া হয়, তখনই তিনি সেই চমকপ্রদ মন্তব্যটা করলেন। কি বললেন তিনি? শিরোনামটা দেখে নিতে পারেন এনটিভির। যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা যেতে পারে। অর্থাৎ সরকারের ভাবনার মধ্যে রয়েছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। সরকার কি সত্যিই সেটা ভাবছে? সত্যি কি আওয়ামী লীগ খুব সহসা রাজনীতিতে ফিরে আসছে? সত্যি কি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে? পরিবেশ কি পাল্টে যাচ্ছে? সেই পরিবেশ পাল্টে যাওয়ার কারণটা কি? আন্তর্জাতিক চাপ নাকি অন্য কিছু? কি বলছেন সেটা শুনলেই কিছুটা হয়তো বোঝা যাবে। তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি বলেছেন যে কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে, যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা যেতে পারে। অর্থাৎ তিনি বলছেন যে মানে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, কিন্তু যে কোনো সময়ই, যে কোনো মুহূর্তে তাদের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। কোন প্রেক্ষাপটে তিনি এই কথা বললেন তিনি ভালোই জানেন। আগে নিউজটা একটু পড়ে নিই, তারপরে সেই ব্যাখ্যায় যাব। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে।
তিনি একবার বলছেন যে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাটা সাময়িক, সেটা যে কোনো মুহূর্তে তুলে নেওয়া হতে পারে। আবার বলছেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেই ব্যাখ্যা নির্বাচন কমিশনের, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। তিনি বলছেন তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশগ্রহণ করতে পারবে, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করবে, সুতরাং তারাই ভালো বলতে পারবেন। তিনি মজার একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে উপস্থাপকের কাছে তিনি বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা আমি মানি না। উপস্থাপক যখন তাকে জিজ্ঞাসা করেছেন যে আওয়ামী লীগের তো লক্ষ লক্ষ সমর্থক রয়েছে, যদিও লক্ষ লক্ষ সমর্থকের জায়গায় কোটি কোটি সমর্থক, এই দাবিটা আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয় এবং এই দাবির বাস্তবতাও আমরা দেখি। যদি দেশের এই মুহূর্তে আওয়ামী লীগের জনপ্রিয়তা যদি তলানিতে ভাবা হয়, তাও যদি মানে সবকিছু মাইনাস করেও ভাবা যায়, তাহলে অন্তত 20% মানুষ তো আওয়ামী লীগকে সাপোর্ট করে, সেই হিসেবে কোটি সংখ্যা তো আসবে। কিন্তু প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা আমি মানি না, তবে তাদের সমর্থক আছে। এই কথাই কি দাঁড়ালো যে আওয়ামী লীগের সমর্থক লাখের ঘরে নেই, 1 লাখও নেই, আওয়ামী লীগের সমর্থক হাজারের ঘরে, অর্থাৎ হাজার হাজার, সেটা 99,999 জন হতে পারে। তিনি স্থির সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে আওয়ামী লীগের সমর্থক লাখের ঘরে নেই, অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে 1 লক্ষ মানুষও আওয়ামী লীগকে সমর্থন করে না। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। হয়তো তিনি তার মানে জনগণ দিয়ে, তার সরকারের বিভিন্ন পর্যায়ে দিয়ে একটা জরিপও করেছেন, সেই জরিপ ইন্টারনাল যে জরিপ করেছেন, সেই জরিপে হয়তো তিনি পেয়েছেন যে আওয়ামী লীগের এই মুহূর্তে সারা দেশ ঘুরিয়ে হয়তো কয়েক হাজার সমর্থক পাওয়া যাবে। সেটাই তিনি বললেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা আদতে বাস্তবতা নয়, এটা আমি বিশ্বাস করি না। এখন জনগণের ভাবনা, জনগণ তার কথার সঙ্গে একমত হচ্ছে কি হচ্ছে না। তিনি বলছেন তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে, তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না। এবার তিনি বলছেন যে আগামী ভোটে আওয়ামী লীগের প্রতীক থাকবে না। কিছুক্ষণ আগেই তিনি বলেছেন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এটা নির্বাচন কমিশনের ব্যাখ্যা, নির্বাচন কমিশনের ভাবনা, তারা সিদ্ধান্ত জানাবে, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করবে। পরক্ষণেই তিনি বলছেন যে আওয়ামী লীগের যে মার্কা, সেই মার্কা নির্বাচনে থাকবে না। একই সাক্ষাৎকারে একই জায়গায় বসে থেকে স্ববিরোধী কথা হয়ে গেল। একবার বলছেন যে নির্বাচন করার না করার এখতিয়ার নির্বাচন কমিশনের হাতে, আবার বলছেন যে তাদের মার্কা এবারের ভোটে থাকবে না, অর্থাৎ নৌকা মার্কা থাকবে না। তার মানে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। তার মানে কি দাঁড়ালো? তিনি যে বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যে কোনো মুহূর্তে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, সেটাও এক ধরনের এই মন্তব্যের জায়গায় এসে যখন তিনি বলছেন যে প্রতীক থাকবে না, অর্থাৎ নৌকা প্রতীক থাকবে না, সেখানে এসে আবার সেটা উল্টে যায়। উল্টে গিয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে তার ওই মন্তব্যটা আদতে সঠিক নয় যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো মুহূর্তে তুলে নেওয়া হতে পারে। এই যে ডক্টর ইউনূস বলেছেন আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি, তারা মানুষ হত্যা করেছে, বহু অপরাধ করেছে, যে কথাগুলো আওয়ামী লীগ সম্পর্কে এই মুহূর্তে বলা হয় সেই কথাগুলোই বলেছেন। এইরকম মানে এক ধরনের স্ববিরোধী অবস্থান আওয়ামী লীগ সম্পর্কে যখন আমরা দেখলাম, তখন তিনি ভারতের ব্যাপারেও কথা বলেছেন। সেটাকে নিয়ে সুন্দর একটা ফটোকার্ড তৈরি করেছে চ্যানেল আই, সেই চ্যানেলের ফটোকার্ডটা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন যে হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে আমি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি, তারা তাকে অর্থাৎ হাসিনাকে রাখতে চান। আমি বলেছি আপনাকে বলতে পারবো না কি করবেন, তবে খেয়াল রাখবেন তিনি যেন আমাদের নিয়ে কিছু না বলেন, অর্থাৎ সরকার নিয়ে, বাংলাদেশ নিয়ে যেন কিছু না বলেন। মোদী বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ আমি করতে পারি না। ভারত বরাবরই তাকে সমর্থন করছে। এখানে তারা আশা করছে, এখনও তারা আশা করছে তিনি অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন পূর্ণ গৌরবে, বিজয়ী নেত্রী হিসেবে। এই ভাবনাটা নাকি ভারত এখনই মনে করছেন যে আওয়ামী লীগের সভানেত্রী তিনি বাংলাদেশে ফিরে আসবেন পূর্ণ মর্যাদা নিয়ে এবং বীর দর্পে ক্ষমতা নিয়ে, অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসবেন, এটা ভারত মনে করছে, এটা ভারতের ভাবনা। আবারও ভারতের বিরুদ্ধে তিনি সরাসরি কথা বললেন। এবার শেখ হাসিনা ইস্যুতে ভারতের ব্যাপারে বরাবর একই ধরনের কথা বলছেন, যদিও বিভিন্ন সময় ভারতের 7 সিস্টার্স নিয়ে কথা বলে বিতর্কের জন্ম দিয়েছেন। দর্শক, আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ সম্পর্কে, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা যে কোনো মুহূর্তে তুলে নেওয়া হবে এই কথা, এবং নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না এই কথা, এবং পরক্ষণেই বলা যে জনগণ ভোট দেবে? আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।